আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়, সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, কেবল বিমান হামলা করে ইরানকে কোনোভাবে কাবু করা যাবে না বলে এরকম মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ জেনারেলরা। সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরান যুদ্ধ বন্ধ করে তারা অনেকটাই দূরে সরে গেছে এবং সমঝোতার কথা বলে তারা যুদ্ধ থেকে কিছুটা পিছুপা হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে যেভাবে সমালোচনা হচ্ছে বা ট্রাম্পের প্রশাসন সম্পর্কে যেভাবে সমালোচনা হচ্ছে বা সমালোচিত হয়েছে ট্রাম্প প্রশাসন, এটার পাল্টা জবাব অনেকভাবেই ট্রাম্প প্রশাসন দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এবার ট্রাম্প প্রশাসনের শীর্ষ যে জেনারেলরা আছে তারাই বলছে যে শুধুমাত্র বিমান হামলা করে ইরানকে কোনোভাবে কাবু করা সম্ভব না। কেন এই কথাটা বললো হঠাৎ করে? আজকে দর্শক আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে কেন ইরানকে শুধুমাত্র বিমান আক্রমণের মধ্য দিয়ে কোনোভাবে কাবু করা সম্ভব না। সে সাথে সাথে আজকে মার্কিন সিনেটররা ইরান যুদ্ধে এবার ট্রাম্পের বিরুদ্ধে তারা একটা প্রস্তাবনা উত্থাপন করেছে এবং সেই প্রস্তাবনা উত্থাপনের মধ্য দিয়ে ট্রাম্পের যে বর্তমান ইরান যুদ্ধ সম্পূর্ণ যে অবৈধ, সম্পূর্ণ যে অযৌক্তিক আবারও প্রমাণিত হলো। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে ট্রাম্প বলেছেন যে যদি ইরান এবং ওমানের মধ্যে যদি হরমুজ প্রণালী নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়, তাহলে যে বন্দরগুলো, ইরানের বন্দরগুলো যে তাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে। এটা কি আসলে কতটুকু বাস্তবতা বা কতটুকু বাস্তবসঙ্গত, সেই বিষয়টি নিয়ে আমরা এই কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাব। যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে দয়া করে ভিডিও সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনাদের মতামতগুলো কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। সে সাথে সাথে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। দর্শক, যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে ইরানের সঙ্গে চলমান যে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়েছিল, সেখানে আমরা দেখেছি টানা 2 সপ্তাহ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপকভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। এর ফলে কি হয়েছে দেখেছি আমরা, সেখানে মধ্যপ্রাচ্যের যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান যেভাবে তারা পাল্টা জবাব দিয়েছে, সেই জবাবের ফলে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক যে ঘাঁটিগুলো আছে সেগুলো তো ধ্বংস হয়েছেই, এবং যে সমস্ত দেশগুলো এই সামরিক ঘাঁটিগুলো দিয়েছিল তারা, সেই সমস্ত দেশগুলোর বিভিন্ন স্থাপনার উপর কিন্তু ইরান প্রশাসন আক্রমণ করেছে, যার ফলে হঠাৎ করে যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধ থেকে তারা বিরতিতে চলে যায় এবং সেই বিরতি যাওয়া নিয়েই তাদের অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে কিছু কিছু পত্রপত্রিকার মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মধ্যে একটা দাবি তুলে ধরা হয়েছে যে সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক যে সক্ষমতা, অর্থাৎ তাদের যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা যে আকাশপথের, সেই ব্যবস্থা তারা ফুরিয়ে ফেলেছে, যার কারণে হুট করে তারা ইরান যুদ্ধ থেকে সরে আসে। এটা মার্কিন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও জানতেন না, তিনি তার মতো করে বক্তব্য দিতেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী পিট হিগসেথ এই বিষয়টি তার কাছে গোপন রেখেছিল। কিন্তু হঠাৎ করে যখন মিসাইল ব্যবস্থা বা ইন্টারসেপ্টর ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তারা অবহিত করে এবং এটা নিয়ে বেশ ক্ষিপ্ত ছিল প্রতিরক্ষা মন্ত্রীর উপরে। কিন্তু কথা সেটা না। এখন আজকে যেটা লেটেস্ট নিউজ, যে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন জেনারেল যারা আছে তারা বলেছে যে ইরানের উপরে শুধুমাত্র বিমান হামলা করে কোনোভাবে তাকে কাবু করা সম্ভব না, কারণ ইরানের হাতে যে পরিমাণ তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সিস্টেম আছে সেগুলোকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মোকাবেলা করতে পারবে না, কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তার যে ইন্টারসেপ্টর ব্যবস্থাপনা আছে সেইগুলো ফুরিয়ে ফেলেছে। এখন যদি নতুন করে ইরানের সাথে যদি তারা দ্বন্দ্বে জড়িয়ে যায় কোনো ভুলবশত, তাহলে সেই ক্ষেত্রে ইরান যখন পাল্টা জবাব শুরু করবে, সেই জবাবটার প্রতি উত্তর তারা দিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাকর একটা ব্যাপার, যেটা যুক্তরাষ্ট্র কেউ ভাবছিলই না যে যুক্তরাষ্ট্রের কাছে আসলে এত সংক্ষিপ্ত বা এত অল্প সংখ্যক তাদের ক্ষেপণাস্ত্র যে মজুদ ছিল, এটা সম্পর্কে কারো ধারণাই ছিল না। ভেবেছিল সবাই যে যুক্তরাষ্ট্রের কাছে অসংখ্য মিসাইল, অসংখ্য ক্ষেপণাস্ত্র এগুলো মজুদ আছে, কিন্তু বাস্তবিক অর্থ ইরানের মতো একটা রাষ্ট্রের সাথে যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তাদের কাছে যে সমস্ত মজুদগুলো ছিল এগুলোই ফুরিয়ে ফেলেছে। তাহলে বিশ্বের দরবারে তারা কতটা যে মাথা নত হয়েছে তাদের, এটা একমাত্র যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারতেছে। তো জেনারেলদের কথা হচ্ছে যে আগামীতে যদি যুক্তরাষ্ট্র ভুল করে যদি আকাশপথে ইরানের উপরে আক্রমণ করে, তাহলে হবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য চরম একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে তাদের কাছে যে ইন্টারসেপ্টর ব্যবস্থা সেটা ফুরিয়ে ফেলছে, যার কারণে আগামী দিনে আর যদিও যুক্তরাষ্ট্র ইচ্ছা করে যে ইরানের উপর আক্রমণ করবে, যত হুঙ্কার দিয়ে আসুক না কেন, কিন্তু আগামী দিনে ইরানের উপর কোনোভাবে আক্রমণ করতে যাবে না তারা। এখন যুক্তরাষ্ট্র যে পলিসিটা এখন ব্যবহার করছে সেটি হচ্ছে যে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক যে সমস্ত দেশগুলো আছে
সেইগুলো দেশের সাথে ইরানের সাথে একটা সংঘাতে জড়ানোর জন্য তিনি একটি কূটনৈতিক বা গোয়েন্দা তৎপরতা চালিয়ে দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে। আমরা ইতিমধ্যে সেটার প্রভাব কিছুটা দেখতেও পেরেছি। সৌদি আরবের সাথে দেখা গেছে একদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে, অপরদিকে ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর সাথে। এভাবে কিন্তু আঞ্চলিক যে একটা সংঘাত, সেই সংঘাতের দিকে কিন্তু সবাইকে জড়িয়ে দেওয়ার একটা কূটনৈতিক অপকৌশল তারা প্রয়োগ করছে। কারণ যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করার মতো সক্ষমতা ইতিমধ্যে হারিয়ে ফেলছে, যেটা মার্কিন এই সমস্ত যে জেনারেলরা, বিশেষ করে এই বিষয় নিয়ে জেনারেল ড্যান কেইন তিনি বারবার কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সতর্ক করে আসছিলেন অনেক দিন ধরেই, যে আমরা যেভাবে ক্ষেপণাস্ত্র তাদের উপরে নিক্ষেপ করছি, আগামীতে আমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাবে, এবং ফুরিয়ে গেলে সবচাইতে বড় বিপদে পড়বো যুক্তরাষ্ট্র হিসেবে আমরা। এবং সে সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন, কিন্তু তার কে কার কথা শুনে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বরাবরই তিনি হুঙ্কার দুঙ্কার করে আসতেন মার্কিন প্রেসিডেন্টের মতো, যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সক্ষমতা আছে, যথেষ্ট পরিমাণে মজুদ আছে, আমরা ইরানকে আমরা যে কোনো সময় মোকাবেলা করতে পারি। মনে ভেবেছিল যে তারা হয়তোবা ইরানকে এভাবে হামকি দামকি করে ইরানকে কিছুটা কোণ ঠাসা করে রাখবে, কিন্তু ইরানের হাতে যে আসলে কি পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ আছে বা কি পরিমাণ ড্রোন সিস্টেম মজুদ আছে, এই বিষয়টি বিশ্ববাসী এখন পর্যন্ত জানে না, বোঝে না। কারণ আমরা যতদূর দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা যে পরিমাণ মিসাইল বা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এটা এখন পর্যন্ত যে তাদের কাছে এটার মজুদ রয়েছে, এটা নিয়েই সবাই এখন চিন্তিত। কারণ আসলে কি পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুদ তারা করে ফেলেছে ইরানের পক্ষ থেকে, এই বিষয়টি নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা কাটতেছে না সবার ভিতরে। সবাই মনে করতেছে আসলে কি ইরান কতটা শক্তিশালী সামরিক শক্তিতে, যে যে যুক্তরাষ্ট্রের উপরে এতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরেও তাদের মজুদ ফুরাচ্ছে না, অথচ যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তার মিসাইল ব্যবস্থা, তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কমে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ইরান মাথা সোজা করে দাঁড়িয়ে রয়েছে। তো বিষয়টি খুব পরিষ্কার যে আগামী দিনে যুক্তরাষ্ট্র সরাসরি আর ইরানের সাথে সংঘাতে জড়াবে না। তার যে কূটনীতিক অপকৌশল যেটা যেটা বর্তমানে চলমান, যেটা মধ্যপ্রাচ্যে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সংঘাতে জড়িয়ে দেওয়ার একটা অপকৌশল চলছে, সেই বিষয়টি তিনি নিয়ে এখন কিন্তু ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখন এটা আসলে কতটুকু এগিয়ে যেতে পারবে, সেটার আবার একটা নতুন একটা সমস্যা যুক্তরাষ্ট্রের সামনে দেখা দিয়েছে, কিন্তু সেটা কূটনৈতিকভাবে বা গোয়েন্দা সংস্থার তৎপরতার মাধ্যমে সেই জোটটা আসলে কতটুকু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেটি হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যে একটা নতুন করে সামরিক জোট হয়েছে, এই জোটটা আসলে আগামী দিনে যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদি এই জোটের ভিতরে ঐক্য বজায় রাখে এবং এই জোটটা যদি মধ্যপ্রাচ্যের আরো কিছু রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে, তথা ইরানের সাথে তাদের ভিতরে একটা নেগোসিয়েশন করার মধ্যে দিয়ে যদি তাদের মধ্যে একটা আপোষ হয়ে যায়, তাহলে হয়তোবা আগামী দিনে যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে এই জোটটা। এবং সেই সাথে সাথে শুধু যুক্তরাষ্ট্র না, সারা বিশ্বের পরাশক্তি যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে। তো আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে জোটগুলো হওয়ার মধ্যে দিয়ে আগামী বিশ্ব যে ত্রিমুখী একটা সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে বা সংঘাতে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনাদের মতামত কি, যে আসলে কি এই যে জোটটা মধ্যপ্রাচ্যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? শেষের সাথে সাথে যুক্তরাষ্ট্রের জেনারেলরা যেটা দাবি করেছে যে তারা যে বলেছে যে আসলে এই মুহূর্তে ইরানের সাথে আকাশপথে যুদ্ধে কখনোই যুক্তরাষ্ট্র সফলতা ফিরিয়ে আনতে পারবে না। এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টস করবেন দয়া করে। আর আরেকটি বিষয় যেটা আমরা বলতেছিলাম, যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যে সিনেটররা তারা একটা প্রস্তাব উত্থাপন করেছে, ইরান যুদ্ধ যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ যুদ্ধ, এই পরিপ্রেক্ষিতে তারা একটা প্রস্তাবনা আনছে উচ্চকক্ষে। তারা বলতেছে যে ইরান যুদ্ধের সম্পূর্ণ যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভুল সিদ্ধান্ত ছিল, এবং এটার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই মুহূর্তে তারা জবাবদিহি করতে হবে। কারণ ইরান যুদ্ধে তাদের সফলতা কি, তারা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মার্কিন ডলার খরচ করছে এবং তাদের যে ইন্টারসেপ্টর ব্যবস্থাপনাগুলো ধ্বংস করে ফেললো, মজুদটাকে ফুরিয়ে ফেললো। আমরা আর একটা ভিডিওতে বা একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে 10 লক্ষ মার্কিন ডলারের মতো খরচ হয়। তাহলে সেখানে 2200টার অধিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল যেখানে যুক্তরাষ্ট্রের, সেটা সম্পূর্ণ ফুরিয়ে ফেলেছে। তাহলে এবার হিসাব করে দেখেন যে 2200টা সাথে 10 লক্ষ গুণন দেন, তাহলে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশি টাকার হয়, এটা একবার হিসাব করে। আমার তো মনে হয় বাংলাদেশে কোনো টাকার মানে ক্যালকুলেটর ধরবে কিনা সন্দেহ আছে। তাই যাই হোক, হিউজ পরিমাণে এখানে একটা অর্থ তাদের কিন্তু ব্যয় হয়ে গেছে, যেটা যুক্তরাষ্ট্র হারে হারে টের পাচ্ছে, যে আসলে ইরান যুদ্ধটা তাদের জন্য যে ভুল সিদ্ধান্ত ছিল, এটা চরম একটা ভুল সিদ্ধান্ত, যার খেসারত কিন্তু এখন ট্রাম্প প্রশাসনকে দিতে হচ্ছে এবং আগামীতেও দিতে হবে। কারণ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প কিন্তু এর জন্য তার যে ভরাডুবি হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত। এবং সাথে সাথে আপনাদের সাথে আর একটা বিষয় বলতেছিলাম, যেটা
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান এবং ওমানের মধ্যে যে তাদের ভিতরে একটা ঐক্য হওয়ার চেষ্টা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে, এবং ইতিমধ্যে মোটামুটি কিন্তু তারা একটা সমঝোতার প্রথম ধাপে তারা পৌঁছে গেছে, হয়তোবা মানে সর্বোচ্চ যে তাদের ভিতরে একটা খসড়া চুক্তি, সেই চুক্তিটা ইতিমধ্যে কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারছি যে তাদের ভিতরে সমঝোতা অলরেডি কিছুটা সম্পন্ন হয়েছে, এবং ফাইনালি যে সমঝোতাটা যেটা খসড়াটা তৈরি হবে সেটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেটা দেখবে এবং সেটা যাচাই বাছাই করবে, সেটা তাদের মতের সাথে যদি ঐক্যমত হয় তাহলে হয়তোবা সেই তাদের ভিতরে ইরান এবং ওমানের মধ্যে দুইটা রাষ্ট্রের মধ্যে হয়তোবা হরমুজ প্রণালী নিয়ে তাদের মধ্যে একটা ঐক্য স্থাপন হবে, এবং এই ঐক্য স্থাপন হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যদি ওমানের সাথে ইরানের সাথে যদি চুক্তি হয়ে যায় তাহলে যে ইরানের যে নৌ বন্দরগুলো যে অবরোধের মধ্যে আছে, নিষেধাজ্ঞার মধ্যে আছে, সেগুলো খুলে দেওয়া হবে, এবং একে হলো চুক্তি সাপেক্ষে, অর্থাৎ বাস্তবতা হলো যে আসলে ইরান হরমুজ প্রণালীতে তাদের ভূমিকাটা কি থাকবে সেটার উপর বেস করে তারা বলছে, তারা সেটার উপর ভিত্তি করেই আমরা হরমুজ প্রণালীতে এবং তথা যে বিভিন্ন বন্দরগুলো নিষেধাজ্ঞার মধ্যে আছে মার্কিন প্রশাসনের, সেই নিষেধাজ্ঞাগুলো তারা তুলে নেবে, নৌবন্দরগুলোর নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে, এবং সে সাথে সাথে তাদের যে আহ, অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা আছে, যেটা বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে, সেই মজুদগুলো কিভাবে ব্যবহার করবে ইরানের পক্ষ থেকে সেই বিষয়টাতে কিছু ইঙ্গিত দিয়েছে। শুধুমাত্র হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং হরমুজ প্রণালীর এই পথটাকে তারা উন্মুক্ত করে দেওয়ার বিপরীতে বা তার জন্যই আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসছে। এখন দেখা যাক আগামী দিন আসলে ওমানের সাথে ইরানের সাথে কি ধরনের সমঝোতা হয়, ফাইনালি যে সমঝোতাটা প্রাথমিক খসড়া তৈরি হয়েছে, কিন্তু এখন ফাইনালি যে খসড়াটা তৈরি হওয়ার কথা সেটা হয়তো অনেকটাই অগ্রগতি হয়েছে, এবং সেটার উপর বেস করেই আগামী দিনে ওনার সাথে একটা ইরানের সাথে একটা ফাইনাল চুক্তি হয়ে যাবে। সেই চুক্তির মধ্যে দিয়ে দেখা যাবে যে আসলে হয়তোবা হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তো হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে সেটা একটা বড় ধরনের প্রাপ্তি ইরানের জন্য, পাশাপাশি যখন হরমুজ প্রণালী খুলে দেবে তখন আন্তর্জাতিক বাণিজ্য, যে অর্থনৈতিক বাণিজ্য, সেটা সমৃদ্ধি কিছুটা বাড়তে থাকবে। সেই সাথে সাথে যে জ্বালানি সংকটটা কিছুটা নিরসনের দিকে আমরা আবারও দেখবো যে নিরসনের দিকে ধাবিত হচ্ছে, এবং বিশ্ব যে যে দিনটার জন্য অপেক্ষা করছে হরমুজ প্রণালী খোলা পেলে, সেটা উন্মুক্ত হয়ে গেলে সেটার জন্য যে উন্মুক্ত মানে উন্মুখ হয়ে তাকিয়ে আছে সবাই, কারণ এই পথটা দিয়ে সারা বিশ্বে 1/5 তেল রপ্তানি হয়, জ্বালানি রপ্তানি হয়, যেটা বিশ্বের জন্য অনেক বড় ধরনের একটা প্রাপ্তি বা বড় ধরনের একটা চাওয়া। দেখা যাক দর্শক আসলে আগামী দিনে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং সে সাথে সাথে আজকের মতো এখানে ভিডিও শেষ করবো, আলোচনায় আর লম্বা করতে যাব না, তবে ভিডিওর এতক্ষণে থাকার সাথে সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন করবো যে এই আলোচনার মধ্যে দিয়ে আসলে আপনারা কি মনে করছেন, আমি যে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি সেই আলোচনাগুলোর মধ্যে আপনারা কি ভাবছেন, যে আসলে কি আহ এই যে ইরানের এই যুক্তরাষ্ট্রের যে জেনারেল যে কথাটা বলেছে যে আগামী দিনে ইরানের উপর শুধুমাত্র আকাশপথে যুদ্ধ করে ইরানকে কোনোভাবে যে মাথা নত করানো যাবে না, সে বিষয়টি কি আপনারা নিশ্চিত যে আসলে কি সম্ভব ইরানকে বিমান হামলা করে কোনোভাবে নওয়ানো সম্ভব না, তাকে অন্য কোনো পন্থায় তার সাথে যুদ্ধ করলে হয়তো সেখানে সফলতা ব্যর্থতা সেটা হয়তো অন্য বিবেচনা আসতো, আপনারা কি মনে করছেন? এবং সেই সাথে সাথে যেটা যে মার্কিন যে ইরানের যে যুদ্ধটা সম্পূর্ণ অবৈধ, সেই অবৈধ যুদ্ধের একটা প্রস্তাবনা সিনেটরদের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে, এটার ফলে ট্রাম্পের আগামী দিনে তার নির্বাচন তথা তার যে আধিপত্যবাদ এবং ইরানের যে যুদ্ধটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? দর্শক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন, এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।